লাস্ট ক্লাসের আমাদের শেষ টপিকটা ছিল ডোপিং। ডোপিং সম্পর্কে যে এই জিনিসটা আমি বলেছিলাম সেটা হলো যখন কোনো একটা পিওর টাইপ সেমিকন্ডাক্টরে, যেটাকে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি, সেখানে যখন কোনো একটা ইমপিউরিটিকে অ্যাড করা হয়, এবং কিরকম অ্যাড এখানে লেখাই আছে সংজ্ঞায় যে কন্ট্রোলড এডিশন, তার মানে খুব কন্ট্রোলড ওয়েতে করা হয়। প্রিসাইসলি যে আমার যে কটা ফ্রি ইলেকট্রন দরকার বা যে কটা ফ্রি হোল দরকার, ঠিক সে কটাই আমি অ্যাড করব। এই এডিশনটা খুবই কন্ট্রোলড। এরকম কন্ট্রোল এডিশন যখন করা হয় তখন সেই প্রসেসটাকে বলা হয় ডোপিং। যাকে অ্যাড করা হয় তাকে বলা হয় ডোপেন্ট। আর যেই ম্যাটেরিয়ালের উপর এগুলোকে অ্যাড করা হয়, যে ম্যাটেরিয়ালের ভেতরে, সেটাকে বলা হয় হোস্ট ম্যাটেরিয়াল। তাহলে এই পর্যন্ত আমরা দেখেছিলাম, এবং এখানেও একটা কথা বলা হয়েছিল যে এখানে এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার, অর্থাৎ এর আগে আমরা যে ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনটা এখানেও সিমিলার থাকবে। এখানে এই ইকুয়েশনের কোনো চেঞ্জ নেই। এখন আমরা যেই জিনিসটা দেখবো যে ডোপিং, তো মোটামুটি বোঝা গেল যে ডোপিং কি জিনিস। আমাদের এর পরের আলোচনায় আসবে হলো এই ডোপিং থেকে আমরা দুই রকম সেমিকন্ডাক্টর পাই। আমরা তো আগে দেখেছিলাম দুই রকম ছিল, ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক। এখন যেটা হবে এই ডোপিং এর পরে যেটা, সেটা হলো এক্সট্রিনজিকটাকে আবার দুই ভাগে ভাগ করে ফেলা হবে। একটাকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর, আরেকটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলা হয়? আমরা যদি পরের স্লাইডে চলে যাই, এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর হলো যে সেমিকন্ডাক্টর গুলো আমরা এখানে ডোপেন্ট হিসেবে ইউজ করব, সেই সেমিকন্ডাক্টরের সবচেয়ে বাইরের শেলের ইলেকট্রনের সংখ্যা যদি 4-এর বেশি হয়, তাহলে কি হবে? যে 4-এর বেশি হলে চারটা সেমি চারটা হলো এই চারপাশের সিলিকনের সাথে বন্ড তৈরি করবে। আর 4-এর বেশি হলে সেই বেশি যে ইলেকট্রনটা থাকবে, সেই বেশি ইলেকট্রনটা এখানে বাড়তি অবস্থায় থেকে যাবে। এই ধরনের সেমিকন্ডাক্টরে দেখা যাচ্ছে কি ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, ফ্রি ইলেকট্রন। হোলের চেয়ে ইলেকট্রনের সংখ্যা যেহেতু বেশি, এই কারণে এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এখানে নেগেটিভ চার্জ বেশি থাকে। এইখানেই যে এক্সাম্পলটা দেখানো হয়েছে সেই এক্সাম্পলটা হলো, দেখো যে এখানে সিলিকনের সাথে ফসফরাস অ্যাড করা হয়েছে। ফসফরাস অ্যাড করার কারণে যেটা যে আমরা পাচ্ছি যে ফসফরাসের 5টা ইলেকট্রন থাকে বাইরের শেলে, এই 5টার ভেতর 4টা বন্ড তৈরি করলো, একটা ফ্রি রয়ে গেল। এই ফ্রি ইলেকট্রনটাই এখন ইলেকট্রন কন্ডাকশনে ইউজ করা যাবে। তো এটাই যদি আমরা একটু এই দিকে দেখি, দেখো এখানে একটা জিনিস আমরা একটু চিন্তা করি। যখন কোনো এনার্জি দেয়া হয়নি, কোনো এনার্জি দেওয়ার আগেই কিন্তু একটা ইলেকট্রন ফ্রি পাচ্ছি। এবার যদি এই সেমিকন্ডাক্টরটাতে বাইরে থেকে আগের মতন এনার্জি দেই, গত ক্লাসে আমরা যেরকম দেখেছিলাম যে আমরা এখন বাইরে থেকে এখানে এনার্জি, যে কোনো ধরনের এনার্জি এখানে বাইরে থেকে দেওয়ার অ্যাপ্লাই করব, তাহলে কি হবে? ওই আগের মতোই দেখা যাবে যে এই বন্ডের ভেতরে ইলেকট্রন গুলা নিজেদের বন্ডের মধ্যেই ভাইব্রেট করতে থাকবে। এক পর্যায়ে গিয়ে কোনো একটা ইলেকট্রন, ধরলাম যে এই জায়গার ইলেকট্রনটা বন্ড থেকে বের হয়ে গেল, তাহলে এখানে একটা হোল ক্রিয়েট হলো, একটা ইলেকট্রন এখানে ফ্রি হলো, তাই তো? এই অবস্থায় একটু চিন্তা করে দেখো যে এখানে এখন টোটাল ইলেকট্রন কয়টা ফ্রি আছে? একটা ফ্রি হলো এখানে থার্মাল কারণে, যেটা যে এনার্জি দেওয়ার কারণে একটা ফ্রি হলো, আরেকটা হলো ডোপিং এর কারণে ফ্রি আছে। তার মানে ইলেকট্রন ফ্রি আছে দুইটা। আর আমরা যদি আবার দেখি যে এখানে হোল কয়টা আছে, হোল আছে একটা। অর্থাৎ এখানে ইলেকট্রনের সংখ্যা হোলের চেয়ে বেশি। এই কারণেই এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এবং যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেশি, এই জায়গায় বলেই দেওয়া হচ্ছে যে ইলেকট্রনস আর মেজরিটি ক্যারিয়ার আর হোলস আর মাইনরিটি ক্যারিয়ার। এন টাইপের জন্য সবসময় ইলেকট্রনের সংখ্যা বেশি হচ্ছে, এই কারণে ইলেকট্রন হলো মেজরিটি ক্যারিয়ার আর এক হোল হবে মাইনরিটি ক্যারিয়ার। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা, যেই সেমিকন্ডাক্টরটা আমরা এই সেমিকন্ডাক্টরে যেই ডোপেন্টটা আমরা অ্যাড করলাম,
ইমপিউরিটি যেটাকে অ্যাড করা হলো সেটা যেহেতু ইলেকট্রন বেশি আছে, এই কারণে এই ডোপেন্টটাকে বলা হচ্ছে ডোনার। ঠিক আছে, কারণ সে ইলেকট্রন ডোনেট করতে পারবে, কারেন্ট ফ্লো করার সময় ইলেকট্রনকে সে ডোনেট করবে, এই কারণেই এই ফসফরাসকে বলা হবে ডোনার। এর সাথে আরেকটা জিনিস একটু বলে আসি, এখানে যেটা এই ইলেকট্রনটা তো আমাদের ফ্রি হলো থার্মাল কারণে, বাইরে থেকে এনার্জি দেয়া হলো সেই কারণে, তার মানে এই ইলেকট্রনটা আসলে প্রকাশ করবে এন আই কে। দেখো আমরা আগে যে পড়েছিলাম যে বাইরে থেকে এনার্জি দিলে যে পরিমাণ ইলেকট্রন ফ্রি হচ্ছে সেই ডেনসিটিটাকে আমরা বলি এনআই। তাহলে বাইরে থেকে এনার্জি দেওয়ার পর এই ইলেকট্রনটা যেহেতু ফ্রি হলো, এই ইলেকট্রনের সংখ্যাটা হয়ে যাবে এনআই। আর এই এনআই এর সাথে এটা এখন টোটাল যে যে দুইটা ফ্রি ইলেকট্রন আছে, এই দুইটা ফ্রি ইলেকট্রন মিলে আমরা এখন বলবো এই দুটা মিলে হলো এন। যদিও সংখ্যাটা কখনো এরকম 1 2 টাইপের হবে না, এখানে 10⁻15 16 17 18 এই রেঞ্জে থাকবে এক একটা ভ্যালু। তারপরেও একদম সিম্পল ভাবে বোঝার সুবিধার জন্য যেটা বলছি, যেই ইলেকট্রনটা শুধুমাত্র এনার্জি দেওয়ার কারণে ফ্রি হচ্ছে সেই ইলেকট্রনটার সংখ্যাকে আমরা প্রকাশ করছি এনআই দিয়ে, ডেনসিটিকে। আর টোটাল যে পরিমাণ ইলেকট্রন আছে, তার মানে আমার এই ফিগারের সাথে যদি আমি চিন্তা করি তাহলে দুটো ইলেকট্রন এখানে ফ্রি আছে, এই সংখ্যাটাকে বলা হচ্ছে এন। এই এন এর ভিতর কিন্তু এনআইও একটা পার্ট হয়ে গেল, এনআই কে নিয়েই এন হবে। আর এখানে কয়টা হোল আছে, এই যে দেখো এইখানে একটা হোল ছিল, এই হোলটাকে আমরা এখন বলবো পি। ঠিক আছে, এই কনসেন্ট্রেশনের ভ্যালুগুলো কোনটা এন কোনটা এনআই কোনটা পি, এটা কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য বেশ ইম্পর্টেন্ট। বোঝা গেছে তো এখানে এনআই কোনটা, এন কোনটা, আর পি কোনটা? তো সিমিলারলি আমরা এখন পি টাইপ জি স্যার। সেমিকন্ডাক্টরের জন্য যাই। পি টাইপ সেমিকন্ডাক্টরে কি হয় দেখি। বোঝাই যাচ্ছে নাম থেকে পি টাইপ সেমিকন্ডাক্টর মানে এখানে পজিটিভ চার্জ বেশি থাকবে। তাহলে এই জায়গায় দেখো যে আমাদের এই সেমিকন্ডাক্টরটার কথা যদি চিন্তা করো, এখানে যেটা আছে এখানে ইম্পিউরিটি হিসেবে দেওয়া হচ্ছে বোরন। বোরনের সবচেয়ে বাইরের শেলের ইলেকট্রনের সংখ্যা 3, টোটাল ইলেকট্রন 5, প্রথম শেলে 2টা থাকে, পরের শেলে থাকে 3টা। এই 3টা ইলেকট্রন তিন পাশের 3টা সিলিকনের সাথে বন্ড তৈরি করলো, আর একটা বন্ড কি ইনকমপ্লিট রয়ে গেল, এখানে আরেকটা ইলেকট্রন থাকতে পারতো কিন্তু এই ইলেকট্রনটা এখানে নাই। তার মানে আমরা বলতে পারবো যে এখানেই আসলে একটা হোল রয়ে গেছে, অর্থাৎ শুরুতে যখন কোনো রকম এনার্জি দেওয়া হয় নাই অলরেডি এখানে একটা পজিটিভ চার্জ বেশি আছে, এই কারণে এটাকে কিন্তু বলা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর এই পজিটিভ চার্জ যেহেতু বেশি আছে তার মানে হোল আছে, এখানে যদি বাইরে থেকে কোনো ইলেকট্রন পাওয়া যায়, যে আমি বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন দিলাম, সে কি এই ইলেকট্রনটাকে গ্রহণ করে নিতে পারবে, একসেপ্ট করতে পারবে। এই কারণে এই পি টাইপ সেমিকন্ডাক্টরের বোরনের আরেকটা নাম হলো একসেপ্টর। ইন জেনারেল তো আমরা বলবো এটা একটা ডোপেন্ট, ফসফরাসও একটা ডোপেন্ট ছিল, বোরনও একটা ডোপেন্ট। ফসফরাস যেহেতু ইলেকট্রন বেশি আছে ফসফরাসের ভেতরে, ইলেকট্রনকে সে ডোনেট করতে পারবে, এই কারণে বলা হচ্ছে ওটাকে ডোনার। আর বোরনের যেহেতু ইলেকট্রন কম আছে সে একসেপ্ট করতে পারবে, এই কারণে আমরা এটাকে বলছি একসেপ্টর। তাহলে এটা হলো একদম ইনিশিয়াল অবস্থা এনার্জি দেওয়ার আগে। এবার আমরা এন টাইপের মতোই চিন্তা করি, এখানেও আমরা বাইরে থেকে এনার্জি দিব, বাইরে থেকে এনার্জি দিয়ে ধরে নিলাম যে এখানে একটা বন্ড ধরলাম যে ভেঙে গেল। এখন দেখো এখানে একটা ইলেকট্রন ফ্রি হচ্ছে, একটা হোল ক্রিয়েট হচ্ছে। তাহলে এই জায়গায় তোমরা যদি দেখো টোটাল ইলেকট্রনের সংখ্যা কত, 2, সরি টোটাল হোলের সংখ্যা 2 আর ইলেকট্রনের সংখ্যা 1। তাহলে হোলের সংখ্যা যেহেতু বেশি, এখানে হোলকে বলা হবে মেজরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রনের সংখ্যা কম, সো ইলেকট্রনকে বলা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। সেই সাথে আগের মতোই আমরা চিন্তা করি, এইখানে যে পরিমাণ ইলেকট্রন এনার্জি দেওয়ার ফলে ফ্রি হলো সেই ইলেকট্রনের সংখ্যাটাকে তো আমরা বলবো এনআই।
এই ম্যাটেরিয়ালের জন্য এনআই আর এন দুইটা কিন্তু একই, কারণ আর কোথাও কোনো ইলেকট্রন ফ্রি নাই। যে কটা এনার্জি দিলে ফ্রি হবে সে কটাই ইলেকট্রন আমরা পাবো। তার মানে এটাকে আমরা এনআইও বলতে পারি, এনও বলতে পারি। আপাতত আমি এন লিখলাম। ঠিক একইভাবে যেই হোলটা এনার্জি দেওয়ার কারণে ক্রিয়েট হলো সেই সংখ্যাটাকে আমরা বলতে পারি এনআই। যদিও এটা হোলের সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি না, বোঝার সুবিধার জন্য এনআই লিখলাম, কারণ যে কটা ইলেকট্রন ফ্রি হবে এনার্জি দেওয়ার কারণে ঠিক একই পরিমাণ হোল এনার্জি দেওয়ার কারণেই ক্রিয়েট হবে। সো হোলের কনসেন্ট্রেশনটাকে এনআই বলা যায়, সমানই হবে দুইটার ভ্যালু। আর এই হোল আর এই হোল এই দুইটার ভ্যালু মিলে টোটাল হোলের সংখ্যা আমরা বলতে পারবো পি। তার মানে এখানে টোটাল হোলের সংখ্যা হচ্ছে পি। এনার্জি দেওয়ার কারণে যে হোলটা ক্রিয়েট হলো সেটাকে বললাম এনআই, আর এনার্জি দেওয়ার কারণে যেই ইলেকট্রনটা ফ্রি হয়ে গেল সেটাই হলো এন। তাহলে এই আগের স্লাইডের যে এনআই পি আর এন তিনটা ভ্যালু দেখলাম, আর এখানে যে এনআই পি আর এন এই তিনটা ভ্যালু দেখলাম, এগুলোর মধ্যে কিছু কানেকশন এখানে দেখা আছে। দেখো এখানে এখানে চিন্তা করে দেখো। আচ্ছা, আমি আগের ফিগারটা থেকে আরেকবার আসি তাহলে বুঝতে সুবিধা হবে। আগের ফিগারে চলে আসলাম। পি, দেখো এখানে যেই এখানে যেই হোলটা আছে আলাদাভাবে এই থার্মাল এনার্জি দেওয়ার আগে যেই হোলটা ছিল সেই হোলটা কোত্থেকে আসলো? এটা কিন্তু এসেছিল বোরনের কাছ থেকে। যে যে কয়টা বোরন আমরা এখানে অ্যাড করব সেই কয়টা বোরনের সমানই হোল এখানে ক্রিয়েট হবে। তো এইটাকে আবার আলাদা আরেকটা নামে প্রকাশ করা যায়, পরের স্লাইডেই আমরা দেখব। আমরা প্রকাশ করেছি এই কারণে এখানে নামটা দেখে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো নাম্বার অফ একসেপ্টরস, এই কারণে এটাকে বলা হচ্ছে এন এ। ঠিক আছে, তার মানে কি এন এ আর এনআই দুইটা মিলে হলো টোটাল পি। এই হোলটা আসলো এন এ থেকে, নাম্বার অফ একসেপ্টরস, আর এই হোলটা আসলো এনার্জির কারণে এনআই। তাহলে এন এ প্লাস এনআই দুইটা মিলে হবে পি। আর এই পাশের এনটা আলাদাভাবে থার্মাল এনার্জির কারণে আসছে। এটাই আমরা মাত্র পরের স্লাইডে দেখে আসলাম। এই যে দেখো যে এখানে বলা হচ্ছে, যেটা উপরেরটা আমরা পরে দেখছি এন টাইপের জন্য, আমি এখানে ফিগারটা আরেকবার এনে দেখাবো, আগে নিচের অংশটা দেখে আসি। এখানে যে দুইটা পার্ট আছে এটা হলো এন টাইপের জন্য আর এটা হলো পি টাইপের জন্য। তাহলে আমরা পি টাইপের জন্য এটা আগে দেখে রাখি। সেটা হলো এখানে যেটা বললাম মেজরিটি ক্যারিয়ার হলো, একটু আগে দেখলাম এখানে পি এর ভ্যালুটা কত ছিল, মাত্র যে স্লাইডটা দেখে আসলাম পি এর ভ্যালু ছিল এন এ প্লাস এনআই। এর আগের স্লাইডে তোমরা যদি আরেকবার দেখো তাহলে ওখানে দেখবা যে এন এ প্লাস এনআই ছিল। এখানে যেটা যে গতকাল বলেছিলাম একটা কথা, এই ডোপিং কনসেন্ট্রেশনটা এন এর ভ্যালু বা এন ডি এর ভ্যালু যেটাই হোক ওটা 10⁻15 থেকে 20 এই রেঞ্জে হয়, আর এনআই এর ভ্যালুটা হয় 10⁻10 রেঞ্জে। তার মানে কি এন এ এন ডির চেয়ে অনেক বড়, সরি এন এ এনআই এর চেয়ে অনেক বড় একটা ভ্যালু। এই যে দেখো এখানে কিন্তু লিখে দেওয়া আছে এন এ হলো এনআই এর চেয়ে অনেক বড়। অনেক বড় মানে বুঝাই যাচ্ছে 10⁻5 গুণ মিনিমাম। 10⁻5 মানে 1 লক্ষ গুণ। তাহলে এন এ এনআই এর চেয়ে কম হলেও 1 লক্ষ গুণ বেশি, এর চেয়ে অনেক বেশিও হতে পারে। এই কারণে যেটা বলা যায় যে এই এনআই কে এখান থেকে ইগনোর করা যায়। তো আমরা লিখতে পারি পি ইকুয়াল টু অলমোস্ট এন এ। আর আরেকটা ইকুয়েশন আমরা জানি এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার। এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার। এখান থেকে আমরা কি বলতে পারি? এন ইকুয়াল টু এনআই স্কোয়ার বাই পি। আবার পি সমান আমরা মাত্র দেখলাম এন এ, তার মানে এখানে বলা যায় এন ইকুয়াল টু এনআই স্কোয়ার বাই এন এ। এই জিনিসটাই দেখো লেখা আছে এন ইকুয়াল টু এনআই স্কোয়ার বাই এন এ। ঠিক আছে, তো এটা হলো আমাদের
পি টাইপের জন্য এই দুটো ইকুয়েশন, এটা আমাদের পরবর্তীতে দেখবা যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন এই ইকুয়েশন গুলো কাজে লাগবে অনেক। তাহলে পি টাইপের জন্য পি এর ভ্যালু হবে এন এর সমান, একদম প্রিসাইসলি বলে এন এ প্লাস এন এর সমান, বাট এটাকে ইগনোর করে দিলে আমরা এন এর সমানই বলতে পারি, যেহেতু এন এ ইজ মাচ মাচ গ্রেটার দেন এন আই। আর এন এর ভ্যালু যেটা ইলেকট্রনের কনসেন্ট্রেশন হবে এন আই স্কোয়ার বাই পি। আর পি এর ভ্যালু যেহেতু এর আগেই দেখলাম এন এ, তার মানে লিখতে পারি এন আই স্কোয়ার বাই এন এ। এগুলো গেল পি টাইপের জন্য। এখন আমরা আগের এন টাইপের ফিগারটা আরেকবার দেখে আসি, তাহলে উপরের এই অংশটাও বুঝতে সুবিধা হবে। এই যে এখানে চলে আসলাম, দেখো এন টাইপের জন্য যেটা বলা হয়েছিল, হ্যাঁ এই যে এখানে যে ইলেকট্রনটা ফ্রি হলো সেটা তো এনআই, আর ডোপিং এর কারণে যে ইলেকট্রনটা ফ্রি আছে সেটাকে কি আমরা বলতে পারি, এখানে আরেকটা নাম দিব, সেটা হলো এনডি, ডোনারের কনসেন্ট্রেশন। একসেপ্টর হলে এনএ আর ডোনার হলে এনডি। তার মানে এখানে হলো এই ইলেকট্রনটা যে ফ্রি হচ্ছে, এই ইলেকট্রনটা আসলে এই এখান থেকে আসবে, যে এই ইলেকট্রনটা যে ফ্রি হচ্ছে শুধুমাত্র এই ইলেকট্রনটা হলো এনডি, আর যেটা থার্মাল কারণে হবে সেটা হলো এনআই। এই দুটাকে যখন একসাথে যোগ করে দিব, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন দুইটা মিলে হচ্ছে এন, তার মানে আমরা বলতে পারি এন ইকুয়াল টু এন ডি প্লাস এন আই। ঠিক আছে, এন ডি প্লাস এন আই, এখানে কোনো স্কোয়ার না, এন ডি প্লাস এন আই, আর পিটা আলাদাভাবে পি এর মতোই আছে। সো এখন আমরা আমাদের এই মাত্র যেই স্লাইডটা দেখলাম, দেখো এখানে চলে আসলাম। এটা তো বললামই যে আমাদের এই পোর্শনটা হলো পি, সরি এন টাইপের জন্য, আর নিচেরটা হলো পি এর জন্য। তাহলে পি এর জন্য দেখো এন সমান, মাত্র দেখে আসলাম যে এন সমান হলো এন ডি প্লাস এন আই। আগের মতোই এখানে দেখো এনডির ভ্যালুটা এনআই এর চেয়ে অনেক বড়, ঠিক সিমিলার ওই পি এর মতোই, যে মিনিমাম 1,00,000 গুণ বেশি বা এর বেশিও হতে পারে, 1,00,000, 10,00,000 বা 1,00,00,000, 10,00,00,000 এরকম গুণ বেশি হয়। তাহলে কি আমরা বলতে পারি এন ইজ অলমোস্ট ইকুয়াল টু এনডি। এটা হলো মেজরিটি ক্যারিয়ারের জন্য আসলো। মাইনরিটি ক্যারিয়ারের জন্য কি হবে, আগের মতোই যদি চিন্তা করো, আমরা লিখতে পারি এন পি ইকুয়াল টু এন আই স্কোয়ার ইকুয়াল টু এন আই স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু এন আই স্কোয়ার বাই এন, আর এন সমান যেহেতু এন ডি, সো আমরা লিখতে পারি এন আই স্কোয়ার বাই এন ডি। তাহলে এটা হলো মেজরিটি ক্যারিয়ার এন টাইপের জন্য, এটা হলো মাইনরিটি ক্যারিয়ার এন টাইপের জন্য। সিমিলারলি পি টাইপের জন্য এটা মেজরিটি ক্যারিয়ার হোল ইকুয়াল টু এন এ, আর মাইনরিটি ক্যারিয়ার হলো এন ইকুয়াল টু এন আই স্কোয়ার বাই এন এ। তো এই হলো আমাদের একদম বেসিক কিছু ক্যালকুলেশন যেটা দরকার হয় এই ইলেকট্রন বা হোলের সংখ্যা কত সেটা বোঝার জন্য। এই রিলেটেড আমরা একটা এক্সাম্পলের সাথে দেখে ফেলি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। দেখো এই যে একটা এক্সাম্পল আমরা এখন দেখছি, এক্সাম্পলে যেটা বলা হচ্ছে, কোয়েশ্চেনটা হলো এ পিস অফ ক্রিস্টালাইন সিলিকন ইজ ডোপড ইউনিফর্মলি উইথ ফসফরাস, the doping density is 10 to the power 16 atoms per cubic centimeter, determine the electron and hole densities in the material at room temperature। তার মানে এখানে কি বলা হলো, প্রথম কথা হলো আমরা কার উপর ডোপিং করছি, সিলিকনের উপর। সেকেন্ড জিনিস হলো কাকে ডোপিং করা হলো, এখানে ডোপেন্টটা হলো ফসফরাস। তাহলে ফসফরাস যখন ডোপিং করা হবে এটা কি এন টাইপ হবে নাকি পি টাইপ হবে, মাত্র তো দেখে আসলাম যখন আমরা ফসফরাসকে অ্যাড করব তখন কি এটা এন টাইপ নাকি পি টাইপ? এন টাইপ। হ্যাঁ এন টাইপ। তার মানে এই প্রথম লাইন যেটা আছে, প্রথম লাইনের ইনফরমেশনটাই এটা, যে আমরা একটা এন টাইপ সিলিকন পাচ্ছি যেখানে ফসফরাসকে অ্যাড করা হচ্ছে। এখন দেখো
the doping density is 10 to the power 16। তার মানে ডোপিং ডেন্সিটি মানে ফসফরাস কয়টা অ্যাড করা হয়েছে 1 কিউবিক সেন্টিমিটার, এটাই হলো ডোপিং ডেন্সিটি। অর্থাৎ এই যে এনডির ভ্যালু যেটা আছে, এনডির ভ্যালুটাই হলো 10 টু দি পাওয়ার 16। এখানে আর লিখলাম না, এই যে এখানে যেটা দেওয়া আছে এটাই হলো আমাদের এনডির ভ্যালু। এনডির ভ্যালু দেওয়া আছে ডিটারমাইন দ্য ইলেকট্রন এন্ড হোল ডেনসিটিস ইন দিস ম্যাটেরিয়াল অ্যাট রুম টেম্পারেচার। তার মানে রুম টেম্পারেচারে এখানে এন আর পি এ দুটো ভ্যালু বের করতে হবে। তাহলে মাত্র আমরা দেখে আসলাম যে এন টাইপ সেমিকন্ডাক্টর, এখানে তো আমরা বুঝলাম যে এই ইনফরমেশনটা দিয়ে বুঝে নিলাম এটা হলো এন টাইপ। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর হলে আমরা জানি এনডি এর ভ্যালু আর এন এর ভ্যালু সমান। এনডি আর এন এর ভ্যালু যদি সমান হয় সো আমরা বলেই দিতে পারি যে ইলেকট্রন আর হোল ডেনসিটি বের করতে হওয়া মানে কি, আসলে এন বের করতে হবে আর পি বের করতে হবে। তাহলে এন এর ভ্যালু কত, এনডির ভ্যালুর সমান, আর এনডির ভ্যালু দেয়া আছে 10 টু দি পাওয়ার 16। তাহলে এই যে এখানে লেখা আছে দেখো n equal to 10 to the power 16 electrons per cubic centimeter। তার মানে ফ্রি ইলেকট্রন আছে 10 to the power 16। আর পি এর ভ্যালু কত মাত্র আমরা দেখলাম, পি এর ভ্যালু এন টাইপের জন্য হয় ni স্কয়ার বাই এন। ni স্কয়ার বাই এন হওয়া মানেই ni এর ভ্যালুটা কত এটা কিন্তু গত ক্লাসের যে এক্সাম্পল করানো হয়েছিল ওখান থেকে পেয়েছো। এটার ভ্যালু গত ক্লাসে আমরা দেখেছি 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 10 পার সেন্টিমিটার কিউব, মানে এটার ভ্যালু হলো 1.08, গত ক্লাসের এক্সাম্পলে ছিল, ইন্টু 10 টু দি পাওয়ার 10। তোমাদের যদি এক্সামে কখনো আসে বা কখনো বের করতে হয় সাধারণত এমন তো না যে আগেরটাও আসবে এটাও আসবে, যে কোনো একটা হয়তো থাকবে। তো এইরকম যদি একটা আসে তাহলে কিন্তু এনআই এর ভ্যালুটা এক্সাম্পল 2.1 এর মতন করে বের করে আনতে হবে আগে, বের করে তারপরে এটা দেখাতে হবে। তার মানে এনআই এর আগের দিনে যে হিসাবটা ছিল এই হিসাবটা করে আসতে হবে। তাহলে এটা হলো এনআই, এনআই স্কোয়ার ডিভাইডেড বাই এন, এন মানে 10 টু দি পাওয়ার 16, 10 টু দি পাওয়ার 16। এটাকেই তোমরা ক্যালকুলেশন করলে দেখবে আলটিমেটলি রেজাল্ট আসবে 1.17 ইন্টু 10 টু দি পাওয়ার 4 হোলস পার কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, দেখো এটার সাথে একটা ছোট্ট এক্সারসাইজ আছে। at what doping level does hole density dropped by 3 orders of magnitude? এই কথাটার মানে কি যে ডোপিং লেভেল কত হওয়া মানে কি, ডোপিং লেভেল কত হওয়া মানে আসলে এনডি বা এনএ এই ভ্যালুটা বের করতে হবে। আর 3 অর্ডারস অফ ম্যাগনিটিউড মানে হলো হোলের ডেনসিটি এখন কত ছিল 1.17 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এর অর্ডার 3 কমে যাবে, এর অর্ডার অফ ম্যাগনিটিউড মানে হলো এই যে 10 টু দি পাওয়ার 4 ছিল এটা 3 কমে গিয়ে 10 টু দি পাওয়ার 1 হবে। তাহলে কত ডোপিং লেভেল হলে এই ম্যাগনিটিউডটা 3 কমে যাবে, তার মানে এখন নতুন পি এর ভ্যালু হবে 1.17 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 1.17 ইন্টু 10 টু দি পাওয়ার 1, 3 কমে গেল 4 থেকে 1 হয়ে গেল হোলস পার কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, এই ধরনের অনেক সময় আমাদের ডোপিং লেভেল বের করে নিতে হয় যে আমাদের ইলেকট্রন কয়টা দরকার, হোল কয়টা দরকার, আগে আমরা হয়তো অন্য কোনো ক্যালকুলেশন থেকে বের করি, তারপরে আমরা চিন্তা করে দেখি যে আসলে আমরা ডোপিং করব কতটুকু। তাহলে এই হলো আমাদের এক্সাম্পল 2.3। আমরা দেখলাম হলো কোন স্লাইডটা লাস্ট, আচ্ছা হ্যাঁ এই পর্যন্ত আমরা মাত্র দেখলাম। দেখো এই পর্যন্ত আমরা যেটা দেখলাম গত সপ্তাহে বা এই সপ্তাহ মিলে, তোমরা যদি একটু চিন্তা করে দেখো প্রথম জিনিসটা ছিল যে সেমিকন্ডাক্টর কি, তারপরে আসলো সেমিকন্ডাক্টরের ভিতরে ইলেকট্রন বা হোল যে ফ্রি থাকে সেই
ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, যে কয়টা ইলেকট্রন ফ্রি আছে বা কয়টা হোল ফ্রি আছে, সেই ভ্যালুটা কিভাবে বের হবে। থার্ড আমরা যেটা দেখলাম সেটা হলো যেই পরিমাণ ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। ক্যারিয়ার ডেনসিটি তো থাকবে, এই ক্যারিয়ার ডেনসিটিটাকে আমরা কিভাবে মডিফাই করতে পারবো সেটা হলো আমরা এই এই পর্যন্ত দেখলাম। এই মাত্র যে লাস্ট টপিকটা দেখানো হলো এই পর্যন্ত। এখন যেটা আছে সেটা হলো ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স। তার মানে আমরা ক্যারিয়ারের সংখ্যা বের করা অথবা এই সংখ্যাকে মডিফাই করা, এই জিনিসটা অলরেডি আমরা দেখে ফেলেছি। এখন যেটা আমরা দেখবো সেটা হলো এই যে সংখ্যাটা যে বের করলাম, এই ইলেকট্রন বা হোল এগুলো আসলে কিভাবে ট্রান্সপোর্ট হবে, ট্রান্সপোর্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, সেটা আমরা এখন মানে ওই টপিক গুলো দেখবো এর। আর এর মাঝে কয়েকটা সাব টপিক আছে। প্রথমেই যেটা ড্রিফট, তারপর এটা হলো কারেন্ট ক্যালকুলেশন। বেসিক্যালি ড্রিফট কারেন্ট ক্যালকুলেশনটাই এখানে বোঝানো হচ্ছে। ড্রিফট কারেন্ট ক্যালকুলেশনের পরে ভেলোসিটি স্যাচুরেশন, তারপরে ডিফিউশন, তারপরে হলো আইনস্টাইন রিলেশন। তাহলে এই কয়টা হলো আমাদের এই ট্রান্সপোর্ট অফ ক্যারিয়ার্স এর ভেতরে আসবে। তাহলে প্রথমে একটু চিন্তা করে দেখি ড্রিফটটা কি জিনিস। ড্রিফট ড্রিফট কথাটার মানে কি, একদম আমরা যদি বেসিক সংজ্ঞা থেকে আসি, ড্রিফট বলতে বোঝানো হয় যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডের কারণে যখন ক্যারিয়ার গুলো মুভ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, সেই মুভমেন্টটাকে বলা হয় ড্রিফট। বুঝা গেছে? তার মানে আমরা যদি সরাসরি সংজ্ঞা বলি, এখানে এই সংজ্ঞায় যেটা বলা হচ্ছে, materials can conduct current in response to a potential difference and hence an electric field। তার মানে একটা পটেনশিয়াল ডিফারেন্স বা ইলেকট্রিক ফিল্ডের কারণে কারেন্ট কন্ডাক্ট করতে পারে। The field accelerates the charge carriers in materials, forcing some to flow from one end to the other. Movement of charge carriers due to an electric field is called drift। মানে মেইন সংজ্ঞা আসলে লাস্ট লাইনটাই, যে ড্রিফট কাকে বলে, মেইন কথাটাই হলো এটা, যে মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স ডিউ টু অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড ড্রিফট। তার মানে চার্জ ক্যারিয়ারের জন্য যে মুভমেন্টটা হবে সেই মুভমেন্টটাকে আমরা বলবো ড্রিফট। আর যেহেতু চার্জ ক্যারিয়ার মুভ করছে, মুভ করলে কি হবে, যে ইলেকট্রন হোক বা হোল হোক, যদি মুভ করে তাহলে সেখানে একটা কারেন্ট ফ্লো হবেই। এই কারেন্টটাকে বলা হয় ড্রিফট কারেন্ট। দেখো নিচের যে ফিগারটা আছে, ফিগার দিয়ে কিন্তু এই জিনিসটাই বোঝানো হচ্ছে, যে এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স দেয়া হচ্ছে। সাপোজ একটা ভোল্টেজ সোর্স দেয়া আছে, সেই ভোল্টেজ সোর্সের কারণে কি, এই পাশে যেহেতু পজিটিভ আর এই পাশে নেগেটিভ, তার মানে এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। এই ডিরেকশনে এই ইলেকট্রিক ফিল্ডটা কি করবে, ইলেকট্রনকে এই দিকে মুভ করাবে আর হোলকে এই পাশে মুভ করাবে। একদম স্ট্রেট কাট যে মুভ করবে এমন না, ভিতরে অনেক বাধা পাবে, কন্টিনিউয়াসলি কলিশন হতে থাকবে, এর ফলে মুভ করবে। সো এই দুই দিকে চার্জ ক্যারিয়ার গুলো মুভ করবে, ইলেকট্রন একদিকে হোল আরেক দিকে। এই মুভমেন্টটাই আসলে ড্রিফট, এবং এই মুভমেন্টের কারণে যে কারেন্ট জেনারেট হবে সেই কারেন্টটাকে বলা হবে ড্রিফট কারেন্ট। দেখো ড্রিফট কারেন্ট নিয়ে যখন আমরা আলোচনা করব, প্রথম কথাটাই হলো ড্রিফট ভেলোসিটি। যেহেতু ইলেকট্রন বা হোল একদিক থেকে আরেক দিকে মুভ করছে, তার মানে এই চার্জগুলোর একটা ভেলোসিটি আছে। এই ভেলোসিটিটাকে বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, এটাকে প্রকাশ করা হচ্ছে স্মল ভি দিয়ে। আর ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা প্রকাশ করছি ক্যাপিটাল ই দিয়ে। তাহলে কি আমরা একদম বেসিক আইডিয়া থেকেই বলতে পারি, ইলেকট্রিক ফিল্ড যদি দুর্বল হয় তাহলে ভেলোসিটি কম হবে, আবার ইলেকট্রিক ফিল্ড যদি অনেক স্ট্রং হয় তাহলে ভেলোসিটিটাও বেশি হবে। অর্থাৎ এই ভেলোসিটি যেটা আছে, এই ড্রিফট ভেলোসিটি, সেটা সরাসরি ইলেকট্রিক ফিল্ডের প্রপোর্শনাল। এটার ভ্যালু যত বেশি, ই এর ভ্যালু যত বাড়বে, ভি এর ভ্যালু তত বাড়তে থাকবে।
আলটিমেটলি যেটা, যে এই প্রপোর্শনাল সাইনটা তুলে দেওয়ার জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম। এই কনস্ট্যান্টটা হলো মিউ। এই মিউ আসলে কি হবে? ভি ইকুয়াল টু মিউ ই। এই মিউকে বলা হয় মোবিলিটি। ইলেকট্রনের জন্য মিউকে প্রকাশ করা হয় মিউ এন দিয়ে, আর হোলের জন্য মিউকে প্রকাশ করা হয় মিউ পি দিয়ে। তার মানে কি এখানে মোবিলিটি বোঝানো হচ্ছে। তো এই মোবিলিটিরই আবার ফিক্সড ভ্যালু আছে, দেখো নিচেই আমাদের লিখে দেওয়া আছে। এখানে নিচে লিখে দেওয়া আছে যে সিলিকনে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হলো, এটা সিলিকনের জন্য, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য এই ভ্যালুগুলো আলাদা হয়। সিলিকনে ইলেকট্রনের মোবিলিটি হলো 1350 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড, আর হোলের মোবিলিটি মিউপি হলো 480 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট পার সেকেন্ড। এই ভ্যালুগুলো অনেক ভ্যারি করে। গ্যালিয়াম আর্সেনাইডের জন্য মিউ এন এর ভ্যালু হলো 8900, 8900। তারপরে জার্মেনিয়ামের জন্য 3900, 3900। সো এই ভ্যালুগুলো অনেক ভ্যারি করতে পারে। তো যাই হোক, আমাদের আপাতত ওইগুলো চিন্তা না, আমাদের হলো সিলিকনের জন্য 1350 আর 480 মিউ এন মিউ পি। তাহলে আমরা বলতে পারি মিউ এন এর ভ্যালু, সরি ভিই যেটা ইলেকট্রনের ভেলোসিটি হবে মিউ এন ই। আর আগের স্লাইডে অলরেডি দেখে আসলাম যে ইলেকট্রন আর ইলেকট্রিক ফিল্ড কি একটা আরেকটার অপোজিট ডিরেকশনে থাকবে। তাহলে অপোজিট ডিরেকশনে বোঝানোর জন্য এখানে একটা মাইনাস সাইন ইউজ করা হচ্ছে, নেগেটিভ সাইন, যেহেতু অপোজিট ডিরেকশন। আর হোল আর ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু একই ডিরেকশনে আছে, এই কারণে এখানে আর নেগেটিভ কোনো সাইন নেই, পজিটিভ সাইনই ইউজ করা হচ্ছে। এখান থেকে একটা ডিরাইভেশন আছে, আপাতত আমি ডিরাইভেশনটা স্কিপ করে যাচ্ছি, ফাইনাল ভ্যালুটায় চলে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন ডিরাইভেশনটা আপাতত দরকার নেই। সেটা হলো এই যে কারেন্টটা যে তৈরি হচ্ছে, এই কারেন্টের ভ্যালুটা হচ্ছে এখানে ডিরাইভেশনটা এর আগের দুই স্লাইডে দেয়া আছে, কারো ইন্টারেস্ট থাকলে নিজে দেখে নিতে পারো বা আমাকেও জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। আপাতত আমি এই ডিরাইভেশনে আর যাচ্ছি না, আমি সরাসরি রেজাল্টটাতে চলে আসি। স্যার এই ক্লাস টাইম শেষ হলে কি এই লিংকে আবার ঢুকবো নাকি স্যার? না, আজকে আর আমি কন্টিনিউ করব না। ও একটা কথা একটু বলে রাখি, সেটা হলো নেক্সট দিন তোমাদের ওই 2:30টার ওই স্লটে আমি ক্লাস নিব, শুক্রবার। ঠিক আছে, শুক্রবার আমি ওই স্লটে ক্লাস নিব। আমি ড্রিফট কারেন্টের এখান থেকে আসলে আলটিমেটলি শুরু করব। স্যার একটা কথা ছিল, নেক্সট ফ্রাইডে তো আমাদের প্রোগ্রাম ভার্সিটিতে 12 তারিখ। প্রোগ্রাম হলে ওই সিআর একটু আমার সাথে যোগাযোগ করো, তখন আমি ডিরেকশন দিয়ে দিব। আগে অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট আসুক। আমি তো এখন পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাইনি। অফিসিয়াল হলে তখন আমি সিআর। স্যার আমি সিআর আমি বলতেছিলাম, ঠিক আছে স্যার, কথা বল। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি বলে দিব তখন। আপাতত ওই শিডিউল মতনই আমরা রাখবো। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এক কাজ করি, ঠিক ড্রিফট আছে স্যার। কারেন্টের ফাইনাল অংশটা আমি নেক্সট ক্লাসেই দেখাই, কারণ এখানে বুঝতে আরেকটু টাইমও লাগবে, এখন আমাদের এই 5 মিনিটের ভিতরে হবে না। সো এই ড্রিফট কারেন্ট থেকে নেক্সট ক্লাসে আমি শুরু করব। আপাতত এই পর্যন্ত তোমরা নিজেরা দেখো, কোথাও বুঝতে কোনো সমস্যা থাকলে নেক্সট দিন আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে, আমি ক্লোজ করে দিচ্ছি তাহলে। ওকে ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।